আজকে আমরা পড়ব সিমপ্লেক্স মেথড। তাহলে কোশ্চেন আমাদের এরকম থাকবে যে সলভ দ্য গিভেন এলপিপি বাই ইউজিং সিমপ্লেক্স মেথড। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেথডটা কখন লাগে বা সিমপ্লেক্স মেথড দিয়ে কি করা হয়। সিমপ্লেক্স মেথড দিয়ে আমরা এরকম এলপিপি যে প্রবলেমগুলো থাকে সেইগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে। তো এর আগেও আমরা গ্রাফিক্যাল মেথড দিয়েও কিন্তু এলপিপি প্রবলেমকে সলভ করেছি, ঠিক আছে। কিন্তু গ্রাফিক্যাল মেথডের একটা বাউন্ডেশন কি, যে যদি দুইয়ের বেশি ভেরিয়েবল হয়ে যায় তাহলে কিন্তু আর এলপিপির প্রবলেমগুলোকে গ্রাফিক্যাল মেথড দিয়ে সলভ করা যায় না। ম্যাক্সিমাম দুটো ভেরিয়েবল থাকলে তবেই সেখানে গ্রাফিক্যাল মেথড অ্যাপ্লিকেবল। তিনটে ভেরিয়েবল মানে এখানটা যদি x3 থেকে যেত তাহলে আর গ্রাফিক্যাল মেথডে সলভ করা যেত না। তাহলে তখন উপায় কি? তখন আমাদের সিমপ্লেক্স ছাড়া উপায় নেই। তাহলে সিমপ্লেক্স মেথড দিয়ে কী হবে, দুটো ভেরিয়েবল থাকলে তো হবেই, তিনটে চারটে পাঁচটা ছটা থাকলেও কিন্তু আমরা সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে পারি। ইনফ্যাক্ট এই অঙ্কটা আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারতাম, কিন্তু তবুও আমরা এটা সিমপ্লেক্স মেথডে সলভ করে দেখাবো, ঠিক আছে। তো সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের প্রথম যেটা লাগে সেটা হচ্ছে যে গিভেন এলপিপি যে প্রবলেমটা দেওয়া আছে সেটাকে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া আগেই দেখেছি, তবু আমি একটু বলে দিচ্ছি। ম্যাক্সিমাইজ জেড, যদি এখানটা মিনিমাইজ থাকতো তাহলে এটাকে ম্যাক্সিমাইজ করে নিতে হতো, কিন্তু এখানটা ইনফ্যাক্ট ম্যাক্সিমাইজই আছে, দরকার নেই তাহলে এটাকে হাত দেওয়ার। আর এই লেস ইকুয়ালস টু যেগুলো আছে এইগুলোকে সব ইকুয়ালস টু আমাদের বানাতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইডে কিছু কিছু যোগ করতে হবে, কিছু কিছু যোগ করলে সেগুলো ইকুয়ালস টু চলে আসবে। ওই যে কিছু কিছুগুলো যোগ করছি, দ্যাট মিনস যে ভেরিয়েবলগুলো যোগ করছি সেগুলোকে স্ল্যাক ভেরিয়েবল বলা হয়, আমরা আগের দিন দেখেছি। তাহলে লেস দ্যান ইকুয়ালস টু থাকলে লেফট হ্যান্ড সাইডে আমি স্ল্যাক ভেরিয়েবল যোগ করে দেবো, সেইগুলো যোগ করার পর ওটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব। তাহলে আমরা প্রথমেই লিখব কি, যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য given LPP is max z, ম্যাক্সিমাইজই আছে তাহলে আমার হাত দেওয়ার দরকার নেই। max z equals to 4x1 plus 10x2 সাবজেক্ট টু ফার্স্ট যে ইনইকুয়ালিটি আছে তাকে আমি ইকুয়েশনে কনভার্ট করতে চাইছি। তাহলে 2x1 প্লাস x2 প্লাস কিছু একটা যোগ করে দিতে হবে এইদিকে, তাহলে এটা সমান হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে x3, ঠিক আছে। ইকুয়ালস টু আমি 50 লিখবো, সেটা আমি পরে লিখছি। সিমিলারলি সেকেন্ড ইনইকুয়ালিটি 2x1 প্লাস 5x2 প্লাস x4 কিছু একটা যোগ করতে হবে এইদিকে, তবেই সেটা ইকুয়ালস টু 100 হবে। সিমিলারলি লাস্টের যেটা 2x1 প্লাস 3x2 প্লাস x5 ইজ ইকুয়ালস টু 90 লিখবো, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানটায় যখন x3 লিখেছি এই দুটোতে x3 নেই, তাহলে কী লিখবো, 0 ইন্টু x3 লিখে দেবো। এখানটাও 0 ইন্টু x3 লিখে দেবো। সিমিলারলি এখানটা লিখে দেবো 0 ইন্টু x4, এখানটা লিখে দেবো 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5 প্লাস 0 ইন্টু x5 নেই, তার মানে 0 ইন্টু আছে। দিয়ে এবার ইকুয়ালস টু সব 50 লিখে দেবো। 50 প্রথমটা, ইকুয়ালস টু 100 দ্বিতীয়টা, ইজ ইকুয়ালস টু 90 তৃতীয়টা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এবার যেহেতু এটা লেফট হ্যান্ড সাইডে যোগ করছি, তাই এদের লেফট হ্যান্ড সাইডে যোগ যেহেতু হয়েছে এদের স্ল্যাক ভেরিয়েবল বলা হয়, আমরা আগের দিন দেখেছি। আচ্ছা, সাচ দ্যাট ভেরিয়েবল x1 x2 এগুলো তো পজিটিভ ছিলই, এখন যেগুলো যোগ করছি x3 x4 x5 এগুলোও সব পজিটিভ। কারণ নেগেটিভ যদি হয়, এইদিকে তুমি নেগেটিভ কিছু যোগ করছো তাহলে এ তো আরও ছোটো হয়ে যাবে, ইকুয়ালস টু তো হবেই না, সেই জন্য স্ল্যাক ভেরিয়েবলগুলো সব পজিটিভ হতে হয়। দিস গ্রেটার ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানটাতেও দেখো x2তে থেমে গেছে, তাহলে এখানেও x3 x4 x5 আমার যোগ করে দিয়ে লেখা উচিত। তাহলে 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5, এটা হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য গিভেন এলপিপি। এবার আমরা এটার সিমপ্লেক্স টেবিল বানাবো, দিস সিমপ্লেক্স মেথডে সলভ করব। তা সিমপ্লেক্স টেবিল কী করে বানাবো, সিমপ্লেক্স টেবিল আমরা একটুখানি নিচের থেকে শুরু করবো। এরকম ফরম্যাটটা মনে রাখতে হবে, তুমি যদি টেবিলের ফরম্যাট মনে না রাখো তাহলে কিন্তু আর অঙ্ক পারবে না। শুরু হবে বেসিক সিবি বি, ঠিক আছে, বেসিক সিবি বি। তারপরে শুরু হচ্ছে, এখানটায় কটা কলম আছে দেখে নিই, একটা দুটো এরকম করতে করতে দেখো 5টা কলম। তাহলে A1 A2 A3
A4 A5, ঠিক আছে। আর লাস্টে মিন রেশিও, এমন কিছু জটিল নয় মনে রাখা। বেসিক সিবিবি, তারপরে যটা কলম আছে ততগুলো A1 A2 করে দিয়ে দেবো, আর লাস্টে মিন রেশিও, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমি স্কেল দিয়ে দাগ কেটে দিলাম। বেশি দাগ ফাগ কাটার দরকার নেই, তাহলে ঘরটা খিচিবিচি হয়ে যাবে। যে কটা কাটছি এ কটা কাটলেই তোমাদের চলে যাবে কাজ, ঠিক আছে। বেসিক সিবিকে একদিকে রাখলাম, বিটাকে একটা কলমে রাখলাম, মানে একটা ঘরে রাখলাম আর কি, এগুলোকে একটা ঘরে রাখলাম, মিন রেশিওটাকে একটা ঘরে রাখলাম। সিমিলারলি উপরে দিয়ে দেবো সি, ব্যাস। এই হচ্ছে আমার টেবিলের ফরম্যাট। বেসিক সিবি বি, এ মানে A1 A2, তারপরে মিন রেশিও, আর বি এর ঠিক উপরে লিখবো সি। ক্লিয়ার? আচ্ছা, এবারে বক্স করে দিলাম এটাকে। এইবার আমি দেখি এইগুলো অ্যাকচুয়ালি কী। A1 মানে হচ্ছে ফার্স্ট কলমের যে এলিমেন্টগুলো, দ্যাট মিন্স A1 মানে 2 2 2। ক্লিয়ার? 2 2 2। A2 মানে কি সেকেন্ড কলমের এলিমেন্টস, 1 5 3 1 5 3। A3 মানে হচ্ছে থার্ড কলম, 1 0 0 1 0 0। সিমিলারলি A4 মানে হচ্ছে 0 1 0। A5 মানে হচ্ছে 0 0 1। এই হচ্ছে এ এর ঘর। এইবার আমি একটু বলে দিই, ধরো তুমি এই জায়গাটায় 2x1 প্লাস x2 প্লাস x3 লিখলে ইকুয়ালস টু 50 লিখে দিলে, পরেরটা লিখলে 2x1 প্লাস 5x2, মানে আমি একটু ওটাকে লিখে দেখাচ্ছি। ধরো প্রথমটাই এরকম লিখেছো তুমি, যে 2x1 প্লাস x2 প্লাস x3 যোগ করে দিলে দিয়ে ইজ ইকুয়ালস টু 50 লিখলে, পরেরটাতে 2x1 প্লাস 5x2 ছিল, তার সাথে তুমি x4 যোগ করে দিয়েছো দিয়ে ইকুয়ালস টু 100 লিখলে, ঠিক আছে। সিমিলারলি তৃতীয়টায় 2x1 প্লাস 3x2, এটা তো ছিলই, প্লাস x5 লিখলে ইজ ইকুয়ালস টু 90। এরকম পরপর ঘেঁষাঘেঁষি করে লিখে দিলে, তাহলে প্রথমটা 2 2 2, তারপরেরটা 1 5 3 1 5 3, সব ঠিক আছে। কিন্তু তারপরেরটা তুমি তো 1 1 1 লিখে দেবে, মানে মনের ভুলে লিখে দেবে, মানে কি তুমি অজান্তেই লিখে দেবে যে এটা তো 1 1 1, কিন্তু তা তো নয়, এটা x3, এটা x4, এটা x5, তাহলে x3-র সাথে 0 x3, তারপরেরটাও 0 x3 তোমাকে কনসিডার করতে হবে, সেই জন্যই 1 0 0 এসছে। ক্লিয়ার? সেই জন্য আমি ওই জায়গাটা এরকম 0 0 দিয়ে লিখতে বলছি, এই 0 0গুলো দিয়ে লিখতে বলছি, না ভুলটা হবে না। গেল। এইবার আমি আসছি বেসিকে কী লিখব। দেখো বেসিকে কারা আসবে, যে কলমগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করেছে। এটা দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স 3x3 অর্ডারে তৈরি করে ফেলেছে, তাহলে এটা 1 0 0 0 1 0 0 0 1। যারা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করবে সেই কলমগুলোই আসবে বেসিকে, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা দিয়ে দেবো A3 A4 A5, ঠিক এই বরাবর লিখব, একদম সেম লেভেলে লিখব। আর সি কারা আসবে, সি মানে হচ্ছে এইগুলো 4 10 0 0 0 4 10 0 0 0। অ্যাকচুয়ালি ওটা সি কী করে আসছে, আমরা স্ট্যান্ডার্ড এলপিপি কেমন লিখি, ম্যাক্স জেড ইজ ইকুয়ালস টু CX, তাই নয়? তাহলে এটাকে যদি আমি CX হিসেবে লিখি, তাহলে সি মানে কি দাঁড়াবে 4 10 0 0 0, আর এক্স মানে দাঁড়াবে x1 x2 করে ডট ডট করে x5। তাহলে এটার যদি আমি গুণ করি কী আসবে, 4x1 প্লাস 10x2 প্লাস 0x3, এই যে জিনিসটা আসবে। তাহলে যে ম্যাক্স জেড ইকুয়ালস টু CX, যেখানে সি মানে হচ্ছে এইগুলো, সেটাই লিখেছি। ক্লিয়ার? তাহলে বেসিকে যদি এগুলো আসে CB, মানে সেই সমস্ত সি এরই ভ্যালু, এই সি এর ভ্যালুগুলোর মধ্যে যেগুলো বেসিকে এসছে CB, সি এরই ভ্যালু কিন্তু যারা বেসিকে এসছে তাদের ভ্যালু। তাহলে বেসিকে কে এসছে A3 করসপন্ডিং সি এর ভ্যালু 0। সিমিলারলি A4 এসছে বেসিকে, A4 এর করসপন্ডিং সি এর ভ্যালু 0। সিমিলারলি A5 এর করসপন্ডিং সি এর ভ্যালু 0, ঠিক আছে। আর বি মানে কোনগুলো, বি মানে হচ্ছে কনস্ট্যান্টগুলো 50 100 90। এই হচ্ছে আমাদের ফার্স্ট টেবিল। আমি আবার রিপিট করে দিচ্ছি, টেবিলের ফরম্যাটটা দেখো, বেসিক সিবি বি, A1 A2 ডট ডট মিন রেশিও বি এর উপরেই ঠিক সি, ঠিক আছে। এবার বসবে কি, এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, বেশ মিটে গেল ঝামেলা। সি মানে হচ্ছে ওই ম্যাক্স জেডের যে কনস্ট্যান্টগুলো 4 10 0 0 0। আচ্ছা, তাহলে আর বি মানে কোনগুলো, কনস্ট্যান্টগুলো।
ঠিক আছে। বি কেন কনস্ট্যান্টগুলো, এই পার্টটুকুকে দেখো আমরা ভালো করে মনে করে দেখো, আমরা লিখেছিলাম এ এক্স ইজ ইকুয়ালস টু বি, তাহলে বি মানে কি এই কনস্ট্যান্টের কলমটা, সেটা লিখেছি। তাহলে এইগুলো সব আমার গিভেন প্রবলেম থেকে চলে আসলো, শুধু এইটুকু জায়গায় আমাকে একটু বুঝে করতে হবে। এখানটা বেসিক ভেক্টরের, এই ভেক্টরের মধ্যে বেসিক ভেক্টর কোনগুলো, যারা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করেছে, তাহলে A3 A4 A5 CB মানে ওই বেসিকে যারা আসছে তাদের করসপন্ডিং, সি এর ভ্যালু, তাহলে A3 বেসিকে এসছে তার করসপন্ডিং সি এর ভ্যালু 0, সিমিলারলি A4 0 A5 0। ক্লিয়ার? এটা গেল ফার্স্ট। দিয়ে আমরা ক্যালকুলেট করব ZJ মাইনাস CJ, ঠিক আছে। তো ZJ মাইনাস CJ কী করে ক্যালকুলেট করব, মাইনাস CJ তার মানে এটা অ্যাকচুয়ালি C1, এটা C2, এটা C3, তাহলে এই মানে সরি এই যে এইগুলো, এটা C1 C2 C3 C4 C5, তাহলে এই পার্টগুলো বিয়োগ হবে, তো ঠিকই আছে বিয়োগ হবে। আর জেড কোত্থেকে পাবো, দেখো আলটিমেটলি এই জায়গাটায় কী হবে সেটা আমি বলে দিই, এত কিছু মনে রাখতে পারবে না। এই জায়গাটায় কী হবে, এইটার সাথে এটা গুণ প্লাস এইটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে সেটা জেড পার্টটুকু হলো, তার থেকে করসপন্ডিং সি বাদ দিয়ে দাও মানে 4, তাহলে এটার সাথে এটা গুণ করে 0, এটার সাথে এটা গুণ করে 0, এটার সাথে এটা গুণ করে 0, তাদের যোগ করলে 0, সেখান থেকে আমি সিজে মানে করসপন্ডিং সি বাদ দিয়ে দেবো, তাহলে এখানটা হয়ে যাবে 4। সিমিলারলি এটার নিচে কী হবে, এইটার সাথে এই কলমটা গুণ, তার মানে 0 × 1 প্লাস 0 × 5 প্লাস 0 × 3, দ্যাট মিনস 0, তার থেকে 10 বাদ, তাহলে -10। সিমিলারলি এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, সবই 0, তাদের যোগ করলেও 0, তার থেকে 0 বাদ দিলে আলটিমেটলি এই জায়গাটাতেও হয়ে গেল 0, এখানেও হবে 0, এখানেও হবে 0। ঠিক আছে। পরীক্ষার হলে সবাই ভুল করে কি, এইটার সাথে এইটা গুণ করে দেয়, তা কিন্তু নয়, গুণ হবে এইটার সাথে এগুলো, এটা মাথায় রাখতে হবে, ওইটার সাথে এগুলোর গুণ হবে, ঠিক আছে, যে তার থেকে করসপন্ডিং সিটা বাদ দিয়ে এরকম আসলো। আর এই জায়গাটায় কী করব, এই জায়গাটার সিজে মানে এর উপরে তো সি বলে কিছু নেই, সি এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানটায় জাস্ট এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে রেখে দেবো। বিয়োগ উপরেরটা করা উচিত ছিল, কিন্তু উপরে তো আলটিমেটলি কিছু নেই, সেজন্য ওটা বিয়োগ করবো না। তুমি এই টেবিলটা নাও করতে পারো, কিন্তু ভেরিফিকেশানের জন্য এই টেবিলটা লাগবে, মানে অঙ্ক মিলছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা বোঝার জন্য এটা লাগবে, সেই জন্য এটা করে রাখবো। তো যাই হোক, এটা হলো আমাদের ফার্স্ট টেবিল। দিয়ে আমরা করব কি, ZJ মাইনাস CJ, তার মানে এটা বাদ দিয়ে, এটা শুধু ZJ মাইনাস CJ যে মোস্ট নেগেটিভ, দ্যাট মিনস এটাকে আমরা চুজ করব মোস্ট নেগেটিভ। দিয়ে কি করব, আমরা মিন রেশিও বার করব। মিন রেশিও মানে এর কলম এইটা দিয়ে করসপন্ডিং বিকে ভাগ করে দেবো। এটা কিন্তু এবার এটাকে ভাগ করছি না, এইটাকে ভাগ করছি, এইগুলোই মনে রাখার জায়গা। এইটা দিয়ে যেটা চুজ করেছি সেইটা দিয়ে আমি বিকে ভাগ করব, দ্যাট মিন্স 50/1। সিমিলারলি এটার জন্য করসপন্ডিং 5, তাহলে 5 এটা 10 নয় সরি 100, 100/5, তারপর এটা হচ্ছে 90/3, তাহলে এটা হয়ে গেল 50, এটা হয়ে গেল 20, এটা হচ্ছে 3 × 9 মানে 30, তাহলে মিনিমাম ভ্যালু কি আসলো 20। তাহলে আমরা এই কলমটা তো চুজ করেইছি, মিন রেশিও মানে এই রোটা চুজ করব, তাহলে জাংশন কোনটা আসছে, এইটা আসছে জাংশন বা কি এলিমেন্ট, ওটাকে বলা হয় কি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমি আবার রিপিট করছি, দেখো এই জায়গাটায় যখন বসাচ্ছি এইটার সাথে এটা গুণ দিয়ে উপর থেকে সি বিয়োগ, আর মিন রেশিও যখন করছি তখন কিন্তু যে কলমটাকে চুজ করেছি তার এলিমেন্টগুলো দিয়ে বিকে ভাগ, নট সিকে ভাগ, ঠিক আছে। তাহলে তুমি এখানটায় মিন রেশিওর জায়গায় মনে রাখার জন্য B/A এরকম লিখে রাখতে পারো, B/AI আর কি, যদি অসুবিধা হয়, B/CI, তার মানে B/AI, তার মানে বিকে কোনো একটা এ দিয়ে ভাগ করব, কোন এ, সেটা মোস্ট নেগেটিভ যেটা আসবে সেই এ দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা হলো কি এলিমেন্ট, তাহলে কি এলিমেন্টটা আমাকে সেই মানে কি আমাকে ইন্ডিকেট করবে, কি এলিমেন্টটা যে এ বরাবর আছে সেই এটা টেবিল থেকে আউট হয়ে যাবে, বের হয়ে যাবে পরের টেবিলে, এটা থাকবে না, সেই জায়গাটায় কী আসবে A2, কি এর বাম দিকের যে এ সেটা বেরিয়ে যাবে, মানে A4 বেরিয়ে যাবে, ওখানটাই এন্ট্রি নেবে A2। তাহলে এখন বেসিক কী হলো,
A3 জায়গায় আছে, A4 জায়গায় নতুন টেবিলে আসবে A2, আর A5ই আছে। তাহলে করসপন্ডিং সি আমি কোত্থেকে পাবো? A3 তার 0 যেটা আগে ছিল, A2 কে আসবে, A2 করসপন্ডিং 10, আর A5 এর তো 0 ছিলই, আগেও 0 ছিল। বোঝা গেল? এই দিকটা এরকম হয়ে গেল। আর এই দিকগুলো এবার কি হবে দেখো, যেহেতু A4 যেটা দেখতে হচ্ছে এই রকম জিনিস, এটা হচ্ছে A4, তাহলে A4 আউট হয়ে গেছে, সেই জায়গাটাই A2 এন্ট্রি নেবে। তাহলে A2টাকেও তো এই রকম ফর্মেটে দেখতে আসতে হবে, নাহলে এই A3 A2 A5 এরা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কীভাবে তৈরি করবে? A3 বেসিকে আছে, A5 বেসিকে আছে, A2টা এবার ঢুকলো ওর মধ্যে। তাহলে A2 যদি ঢোকে, A2টা তো আর এরকম দেখতে নয়, কিন্তু দেখতে তো আসতে হবে, নাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কী করে বানাবে? তাহলে এইটাকে এবার এই ফর্ম্যাটে আমাকে ক্যালকুলেশন করে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমেই যে কি এলিমেন্ট সেই জায়গাটায় নিয়ে আসতে হবে 1, তার উপর নিচ নিয়ে আসতে হবে 0। যদি এইটা কি এলিমেন্ট হতো, তাহলে এখানটায় নিয়ে আসতে হতো 1, তার উপরের দুটোকে 0। বোঝা গেল? তাহলে মোদ্দা কথা, আমার এত কিছু তো মনে রাখতে পারবো না, মনে রাখবো কি এলিমেন্ট সেইটাকে নিয়ে আসতে হবে 1, আর তার উপরে বা নিচে বা সবই যদি উপরে থাকে তাহলে সবই উপরগুলো, যে ফর্ম্যাটে থাকুক না কেন, কি এলিমেন্টকে 1, তার উপর নিচ 0, তাই আমাকে বানাতে হবে। বোঝা গেল? তাহলে প্রথমে এই জায়গাটায় 1 আনতে গেলে কী করবো? এই রোটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। এখানটা আরও যারা ভুল করে অনেকে, সেটা কি করে, এখানকার এলিমেন্ট মানে এইটাকেও 5 দিয়ে ভাগ করে দেয়, তা কিন্তু নয়। সি তো তুমি চেঞ্জ করতে পারবে না, সি তো যা আছে, এই যে ম্যাক্স, এটা তো যা আছে। ভাগ যোগ, গুণ ভাগ, যোগ বিয়োগ, এটার সাথে কিছু হবে না, এই পার্টের সাথে কিছু হবে না, যা হবে এই পার্টের সাথে। তাহলে এখানটায় যদি আমি 1 নিয়ে আসতে হয়, অবভিয়াসলি 1 0 0 আনতে যদি যাই, তাহলে প্রথমে এই রোটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো এখানটায় 100 জায়গায় আসছে 20, এখানটায় 2-এর জায়গায় আসছে 2/5, এখানটায় হচ্ছে 1, এটা 0, এটার 1/5, এটার 0। ক্লিয়ার? এবার কি করতে হবে? এইটাকে 0 আনতে হবে, এটাকেও 0 আনতে হবে। তাহলে এইটাকে যদি 0 আনতে হয়, তাহলে কী করবো? এই রোটা পেলাম, সেটা ওখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে এই জায়গাটায় যেটা আসবে সেটার এই জায়গাটায় 0 হবে। ক্লিয়ার? অনেকে ভুল করে কি, এই জায়গাটায় 0 আনতে হবে, তাহলে 1 বিয়োগ করে দিই। তাহলে এটার সাথে 1 বিয়োগ করছি, তার মানে এটার সাথেও 1 বিয়োগ, এটার সাথেও 1 বিয়োগ, এটার সাথেও 1 বিয়োগ, সব 1 বিয়োগ করে দিল। তা কিন্তু নয়, তোমাকে কি এলিমেন্টটাকে ইউজ করে এখানটায় 0 আনতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে? এই রোটা এখান থেকে বিয়োগ করতে হবে। তাই যদি করো, তাহলে এই এলিমেন্টটাও করসপন্ডিং এলিমেন্ট থেকে বিয়োগ করতে হবে। তাই যদি হয়, আমি এটার থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে এখানটায় পড়ে থাকছে 0, সেইটা আমি এখানটায় লিখে দেবো। সিমিলারলি তাহলে এইটা বিয়োগ যাবে এখান থেকে, তাহলে 2 থেকে যদি আমি 2/5 বিয়োগ করি, তাহলে হবে 8/5। সিমিলারলি এটাও যাবে এখান থেকে বিয়োগ, 30 আসছে, সেটা বসাবো এখানটায়। সিমিলারলি 0 বিয়োগ যাবে 1 থেকে, তাহলে পড়ে থাকছে 1, এখানে থাকবে 1/5, 0 থেকে বিয়োগ করলে -1/5, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এটা হলো উপরের রো, এখনও লাস্টের রোটা পড়ে আছে। তো এই জায়গাটায় তোমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে অসুবিধা হয়, আমি একটু মেথড দেখিয়ে দিচ্ছি। এইটা ডাইরেক্ট বিয়োগ করছি এখান থেকে, তাহলে তার মানে অ্যাকচুয়ালি এইখান থেকে বিয়োগ হচ্ছে এই রোটা। তাহলে এইখান থেকে যেহেতু বিয়োগ হচ্ছে, উপরে আমি এটা লিখে দিই 50 2 1 1 0 0, 50 2 1 1 0 0, এখান থেকে বিয়োগ হচ্ছে এই রোটা। তাহলে এই রোটা বিয়োগ করে দিই, নিচে 20 2/5 1 0 1/5 0, বিয়োগ যদি করে দিই, যেটা আসবে সেটা এই রোয়েতে আমি লিখব। তাহলে এইটা বিয়োগ করলে হচ্ছে 30, 2 থেকে 2/5 বিয়োগ করে পড়ে থাকছে 8/5, এটা বিয়োগ করলে থাকছে 0, এটা যদি বিয়োগ করি 1, এটা বিয়োগ করলে -1/5, এটা বিয়োগ করলে 0, সেটা এখানটায় লিখব। যদি ওরমভাবে করতে তোমাদের অসুবিধা হয়, তাহলে এইভাবে করতে পারো। সিমিলারলি নিচের এখানেও 0 আনতে হবে, তার মানে এখানটায় 3 আছে, তাহলে কি এলিমেন্টের সাথে, মানে কি এই যে রোটা আছে তার সাথে 3 গুণ করে বিয়োগ করব, যেটা আসবে সেটা এখানটায় পুট করব, তার মানে এই জায়গাটা 0 আসবে। তাহলে অ্যাকচুয়ালি এইটার থেকে আমি বিয়োগ করব কি 3 ইন্টু এই রোটা। তাহলে সেটাও যদি আমি এইভাবে ক্যালকুলেট করতে চাই, 92 3 0 0 1,
সেখান থেকে বিয়োগ করব এই রোটা ইন্টু 3, তার মানে 3 2 60, এখানটা হচ্ছে 6/5, এখানটা হচ্ছে 3, এটার জন্য 0, এটার সাথে 3 গুণ করলে 3/5, এটার সাথে 3 গুণ করলে 0। এইটা আমি বিয়োগ করে দেবো, যেটা আসবে সেটা আমি লাস্ট লিখে দেবো। তাহলে তাই যদি আমি করি, এখানটা থাকছে দেখো 30, এখানটায় 2 থেকে যদি আমি 6/5 বিয়োগ করি, 2 - 6/5, তাহলে এখানটা হচ্ছে 10 - 6/5, তার মানে এই জায়গাটা হচ্ছে 4/5। এটা বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে -3/5, এটা বিয়োগ করলে 1, সেইটা আমি বসিয়ে দেবো এখানটায়। যদি ডাইরেক্ট মুখে মুখে দেখে না বুঝতে পারো, তোমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে গেল 30, এখানটায় 4/5, 0 0 -3/5 1। তাহলে টেবিল হয়ে গেল কমপ্লিট, তাহলে একই প্রসেস ZJ - CJ আমরা ক্যালকুলেট করব। তাহলে কি হবে, গুণ কিন্তু এটার সাথে, এটা মনে রাখতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 4 পড়ে থাকছে, 10 × 2/5 মানে 4, আর এটা 0। তাহলে আলটিমেটলি এই জায়গাটা হয়ে গেল 0 + 4 প্লাস এটার সাথে এটা গুণ করলে, এ দুটো গুণ করলে 0, তার থেকে বিয়োগ করে দেবো উপরে করসপন্ডিং সি এর ভ্যালু, এর করসপন্ডিং সি এর ভ্যালু 4, তাহলে -4। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে এই জায়গাটায় চলে আসলো 0, ঠিক আছে। সিমিলারলি এটার সাথে এটা গুণ করলে 10, মানে করসপন্ডিং গুণ করে যোগ করলে 10, তার থেকে উপরে সি এর ভ্যালু 10 মানে 0। এইভাবে করলে বাকিগুলো সব 0 2 0। আর এখানটা কি আসবে, জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা দিয়ে যোগ, করসপন্ডিং যোগ করে দিলে হচ্ছে 200। এই হয়ে গেলো আমাদের টেবিল। এবার আমি কি করেছিলাম, এইখানটায় মোস্ট নেগেটিভ যেটা সেটাকে চুজ করেছিলাম। তো এখানটায় নেগেটিভ বলে কিছুই নেই, তাই না। তাহলে নেগেটিভ বলে যদি কিছু না থাকে, তাহলে আমাদের কিন্তু অপটিমাল স্টেজে পৌঁছে গেছি। ক্লিয়ার? আর সলিউশন আমরা এখান থেকেই বলে দেবো। তো সলিউশনটা এবার কী লিখবো, তার মানে আমার টেবিল থামবে কখন, যখন এই যে ZJ - CJ, নট দিস, এটা অনলি ZJ, এখানে 200টা অনলি ZJ, এইটা হচ্ছে ZJ - CJ। এই ZJ - CJ যতক্ষণ না সব গ্রেটার ইকুয়ালস টু 0 চলে আসছে, ততক্ষণ কিন্তু পর্যন্ত আমাদের এই টেবিলটা চালাতে হবে। এখানটায় কেউ নেগেটিভ নেই, তাহলে অপটিমাল স্টেজে পৌঁছে গেছি। তাহলে সলিউশন কি, সো আমি ইচ্ছা করে এই জায়গাটা ফাঁকা রাখলাম আরেকটা জিনিস দেখাবো বলে। সো দ্য অপটিমাল সলিউশন ইজ, সলিউশন কোনটা আসবে, টেবিল থেকে যে বি এর ভ্যালুগুলো, মানে টেবিলের এই যে বি এর যে ভ্যালুগুলো এসছে সেইগুলোই সলিউশন দেবে। তাহলে দেখো এখানটা অ্যাকচুয়ালি আমাদের মেন ভেরিয়েবল কে ছিল x1 x2, বাকি এগুলো তো ফেক ভেরিয়েবল x3 x4 x5, এদের ভ্যালু আমি সলিউশনে লিখবো না। যদিও লিখি যে x3 = 10, তাহলে আলটিমেটলি এই জায়গাটায় তার সাথে গুণ করে 0 চলে আসছে, তো তাহলে x3 = 10 লিখেও আমার ম্যাক্স জেডের কোনো পার্থক্য হচ্ছে না। যে নিউ স্ল্যাক ভেরিয়েবলগুলো অ্যাড করেছিলাম তাদের ভ্যালু লিখে তো আমার ম্যাক্স জেডের কোনো চেঞ্জ হবে না, তাদের সাথে সব 0 গুণ আছে, তাহলে ওগুলো আমি লিখবই না। তাহলে যে গিভেন ভেরিয়েবলগুলো অঙ্কে দেওয়া আছে, দ্যাট মিনস x1 x2, তাদেরই শুধু লিখবো। তাহলে এখানটায় দেখো a1 বলে কোনো ভেক্টর নেই, তাহলে সেখান থেকে আমি x1 এর ভ্যালু লিখবো 0, a2 আছে, তাহলে x2 এর ভ্যালু লিখবো 20। ক্লিয়ার? আর লিখবো না, কারণ গিভেন ইকুয়েশনে দুটোই ভেরিয়েবল ছিল, x1 x2, x3 ছিল না, x4 ছিল না, তো এগুলো লিখিনি। অ্যান্ড ম্যাক্স জেড = আমাদের গিভেন ছিল 4x1 + 10x2, ভ্যালু যদি পুট করে দিই 4x1 মানে 0 + 10 × x2 মানে 20, গুণ করে দিলে হচ্ছে 200। দেখো এইটা এখানটায় আসতে হবে, তার মানে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য, তুমি এই পার্টটুকু নাও লিখতে পারো, কিন্তু আলটিমেটলি বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা আমার ঠিক হয়েছে, সেই জন্য ওই পার্টটুকু করা। ক্লিয়ার? এই হয়ে গেলো আমাদের অপটিমাল সলিউশন। তাহলে অপটিমাল কখন সলিউশন দেবে, যখন ZJ - CJ যেগুলো নট দিস, ZJ - CJ মানে এই পার্টটুকু অনলি, যদি সব গ্রেটার ইকুয়ালস টু 0 হয়ে যায়, নেগেটিভ যদি না থাকে, তাহলে আমরা অপটিমাল স্টেজে পৌঁছে গেছি। ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয় যে অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আছে কি না, একটু ভালো করে শুনবে। আমি আগের দিন মনে হয় এই জায়গাটা একটু গন্ডগোল বলে ফেলেছিলাম। অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আছে কি না সেইটা আমরা দেখতে চাইছি।
তো সেটা আমরা কি করে দেখব? আমরা প্রথমেই দেখি বেসিকে কোন কোন ভেক্টরগুলো আছে। A2, A3, A5। তাহলে বাদ কে কে গিয়েছে? A1 একটা বাদ গিয়েছে আর A4 একটা বাদ গিয়েছে, তার মানে ওটা নন বেসিক ভেক্টর। আই রিপিট, এখানটায় বেসিকের মধ্যে আছে, এই যে আমাদের টেবিলের বেসিক, তার মধ্যে আছে A2, A3, A5। তাহলে বাদ কারা গেছে? A1, A4। তাহলে ওরা বেসিকের মধ্যে আসেনি, মানে নিশ্চয়ই ওরা নন বেসিক ভেক্টর। নন বেসিক ভেক্টর এদের নিচের যে জেড মাইনাস সি জে, এদের যদি কেউ একজন জিরো চলে আসে, তার মানে আমাদের A1 তার করসপন্ডিং এখানটা একটা জিরো এসছে নন বেসিক, A4 তার করসপন্ডিং এখানটা একটা এলিমেন্ট এসছে। এদের মধ্যে যদি কেউ জিরো চলে আসে, আমার এখানটা যেমন জিরো এসছে, তাহলেই অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকবে। বোঝা গেল? যদি এখানটাতেও নন জিরো কিছু চলে আসতো, তাহলে নন বেসিক ভেক্টরকে কে? A1 আর A4। যেহেতু ওরা বেসিকের ইয়েতে নেই, তাহলে ওরাই নন বেসিক A1, A4। তাহলে করসপন্ডিং নন বেসিক ভেক্টরের যে জেড মাইনাস সি জে, তাদের মধ্যে কেউ যদি জিরো চলে আসে, যেমন আমার এখানটা এসছে, তাহলে অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকবে। আর যদি ইনকেস এই অঙ্কটাই এখানটাও একটা নন জিরো কিছু চলে আসতো, তাহলে দুটো নন বেসিক ভেক্টর, তাদের করসপন্ডিং জেড মাইনাস সি জে দুটোই নন জিরো। যদি এখানটা থাকতো নন জিরো, তাহলে দুটোই নন জিরো, তাহলে তখন অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকবে না। ক্লিয়ার? তাহলে আমার এখানটা আছে, তো আছে মানে আমি নিচে লিখে দেবো যে সিন্স, যদি বলে যে চেক হোয়েদার দ্য প্রবলেম হ্যাজ অল্টারনেটিভ সলিউশন এক্সিস্ট অর নট, তাহলে আমরা লিখব সিন্স A1 ইজ এ নন বেসিক ভেক্টর। ভুল করে নন বেসিক ভেরিয়েবল লিখে ফেলো না, x1টা ভেরিয়েবল, করসপন্ডিং A1টা হচ্ছে ভেক্টর। তাহলে সিন্স A1 ইজ এ নন বেসিক ভেক্টর অ্যান্ড Z1 মাইনাস C1, জেড জে মাইনাস সি জে ওয়ানের জন্য আমি লিখব Z1 মাইনাস C1 ইজ ইকুয়ালস টু 0, সো দ্য প্রবলেম হ্যাজ অল্টারনেটিভ অপটিমাল সলিউশন। বোঝা গেল? এইবার যদি বলা যায় সে অল্টারনেটিভ অপটিমাল সলিউশনটা কি, যদিও বার করতে দেবে না, কারণ তাহলে প্রচুর বড় হয়ে যাবে। ইনকেস যদি বলে যে অল্টারনেটিভ অপটিমাল সলিউশনটা কি, তখন আমি এই জিরোটাকে চুজ করব। বোঝা গেল? আর যদি এরম থাকতো এখানটায় 3 আর এখানে 2, তাহলে আমরা এখানটা লিখতাম যে হেয়ার নন বেসিক ভেক্টরস আর A1 অ্যান্ড A4 অ্যান্ড বোথ Z1 মাইনাস C1, Z4 মাইনাস C4 নন জিরো, দেয়ারফর দ্য সলিউশন ইজ ইউনিক। যদি এরকম থাকতো, এখানটা এসছে তাই লিখেছি। তাহলে এইটাকে আমরা চুজ করব। যদি অল্টারনেটিভ অপটিমাল সলিউশন কি সেটাও বার করো বলে, তাহলে এটাকে চুজ করলাম। তাহলে এবার মিন রেশিও আমরা বার করব। মিন রেশিও মানে এই কলমের এলিমেন্টগুলো দিয়ে বিকে ভাগ, এই যে B মাইনাস AI, মিন রেশিওর পাশে এটা লিখে রাখতে পারো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এখানটাই আমাদের 30 ইন্টু এটা দিয়ে ভাগ করলাম, মানে অ্যাকচুয়ালি 5/8 দিয়ে গুণ, সেটা যদি আমি করি তাহলে সেটা আসছে 75/4। 75/4। সিমিলারলি এটা 20/1, মানে 20 পড়ে থাকলো, আর এখানটায় 30/4/5, তার মানে অ্যাকচুয়ালি 30 ইন্টু 5/4। 30 ইন্টু 5/4 মানে হচ্ছে 75/2। ঠিক আছে? তাহলে এদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 75/4। তাহলে আমাদের এই কলমটা তো চুজ হয়ে আছে, মিনিমাম রেশিও, এটাকে চুজ করব। তাহলে কি এলিমেন্ট হয়ে যাবে? এটা। ক্লিয়ার? তাহলে এটা যদি কি এলিমেন্ট হয়, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে A3, তার জায়গায় এন্ট্রি নেবে A1। তাহলে আলটিমেটলি বেসিক ভেক্টরের মধ্যে চলে আসছে A1, A2 অ্যান্ড A5। তাহলে করসপন্ডিং A1 তার করসপন্ডিং C কত? 4। তাহলে এখানটা চলে আসলো 4। A2 তো লেখা আছে 10, A5-এর 0। বেশ, এবার আমাকে কী নিয়ে আসতে হবে? কি এলিমেন্ট যেটা, সেটাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে এই রোটাকে আমাকে পুরোটাই গুণ করে দিতে হবে 5/8 দিয়ে। এখান থেকে সব যত আছে 5/8 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ যদি করে দিই, তাহলে এখানটায় এটাকে যদি 5/8 দিয়ে গুণ করি, সেটা আসবে 75/4, এটা আসবে 1, তারপর এটা 0, তারপর এটা 5/8, তারপর এটাকে গুণ করলে 5/8 দিয়ে, এটা 5/8, হ্যাঁ, -1/8, তারপর এটা 0, ফার্স্ট রো। আচ্ছা, তারপর কী নিয়ে আসতে হবে? এর নিচের দুটোকে 0 নিয়ে আসতে হবে। তাহলে এটার সাথে আমি 2/5 গুণ করে সেকেন্ড রো থেকে বিয়োগ করব, যেটা আসবে সেটা এখানে পুট করব। তাহলে আমি যদি ওরকম করে একটু ক্যালকুলেশন করি, তাহলে উপরে থাকবে আমাদের 20,
2/5 1 0 1/5 0। আর এটার সাথে আমি 2/5 গুণ করে এখান থেকে বিয়োগ করবো, তাহলে এটার সাথে 2/5 গুণ করে এর নিচে নিচে লিখে দিই। তাহলে এটার সাথে 2/5 যদি আমি গুণ করি তাহলে কত আসবে, এটার সাথে 2/5 যদি আমি গুণ করি, ঠিক লিখছি তো, হ্যাঁ 2/5 যদি আমি গুণ করি তাহলে 75/4 ইন্টু 2/5, তাহলে এটা 2, এটা কেটে দিলে চলে আসবে 25, তাহলে 25/2। ঠিক আছে, তাহলে 1 মিনিট, তাহলে এইটার সাথে 2/5 করে এটা থেকে বিয়োগ, তাহলে এটার সাথে 2/5 গুণ করে যেটা আসবে সেটা নিচে নিচে লিখে দেবো। তাহলে এটার সাথে 2/5 গুণ করলে আমাদের আসলো 25/2, সেটা এর নিচে। খুব ঝামেলা করে, এই ফ্র্যাকশান চলে আসলে একটু ঝামেলা হয়। এটার সাথে 2/5 গুণ করে এটা থেকে বিয়োগ, তার মানে এটার সাথে 2/5 গুণ করলে এটা তার নিচে লিখে দিলাম। সিমিলারলি এটার সাথে 2/5 গুণ করে এর থেকে বিয়োগ, তাহলে এটার সাথে 2/5 গুণ করলে 0, 1-এর নিচে লিখে দিলাম। এটার সাথে 2/5 যদি আমি গুণ করি তাহলে 5/8, তার সাথে 2/5, তাহলে হয়ে গেল 1/4। তাহলে 1/4 যেটা আসলো সেটা 0 থেকে বিয়োগ, তাহলে 0-র নিচে 1/4। সিমিলারলি এটার সাথে 2/5, 1/8 ইন্টু 2/5, তাহলে এটা হয়ে গেলো 4, দিস ইকুয়ালস টু -20। তাহলে -20টা আমি লিখবো এর নিচে। সিমিলারলি এটার সাথে 0, এটা 0 হয়ে গেল। তাহলে এবার যদি বিয়োগ করি তাহলে 20 - 25/2, তার মানে 50 থেকে 25, দ্যাট মিনস 25/2। এটা বিয়োগ করলে তো 0 হয়ে গেল, এটা বিয়োগ করলে 1, এটা বিয়োগ করলে -1/4। এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস আছে মানে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাচ্ছে, তাহলে 1/5 প্লাস 1/20, লসাগু 20, 4 প্লাস 1, 5/20, তাহলে 1/4। তাহলে এটার নিচে থাকবে 1/4, এটা 0। তাহলে এই যেটা সেটাই হয়ে যাবে আমাদের নিউ সেকেন্ড রো। তাহলে 25/2, এখানটায় 0, এটার নিচে 1, এটার নিচে -1/4, এটার নিচে 1/4, 0। তোমাদের ফ্র্যাকশান আসলে একটু জটিল হবে, কিন্তু এগুলোও তোমাদের একটু প্র্যাকটিস করে রাখতে হবে, হ্যাঁ, কারণ আমাদের অঙ্কে কিন্তু এরকম ফ্র্যাকশান টাইপেরও দিয়ে দেয়। সিমিলারলি এখানেও 0 আসতে হবে, তাহলে এটার সাথে 4/5 গুণ করে এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে সেম প্রসিডিওরে যদি আমরা করি তাহলে এখানটায় আসবে 15, 0, 0, -1/2 -11/21। দিয়ে আবার ZJ যদি করি, মানে এটার সাথে এটা গুণ, একই প্রসিডিওর, তার থেকে উপরে সিটা বিয়োগ। তাহলে সেইগুলো যদি করি আমাদের এখানটা আসছে 0, 0, 0, 2, 0, আর এখানকার ভ্যালুটা আসছে 200। অবভিয়াসলি 200ই হবে, অল্টারনেটিভ অপটিমাল সলিউশন মানে এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কিন্তু ম্যাক্স জেডের ভ্যালু সেম থাকবে, তাই আসা উচিত। তাই সেটাই এসছে। তাহলে এবার অল্টারনেটিভ অপটিমাল সলিউশন এক্সিস্ট, সলিউশনটা কি, এগেন দ্য অল্টারনেটিভ সলিউশন ইজ, এটার জায়গায় আছে 75/4, তার মানে x1 ইজ ইকুয়ালস টু 75/4, x1 ইকুয়ালস টু 75/4, x2 ইজ ইকুয়ালস টু 25/2, অ্যান্ড ম্যাক্স জেড, তুমি এই ইকুয়েশনে ম্যাক্স জেডের ভ্যালু পুট করে দেবে, ওটাও লিখবে ম্যাক্স জেড ইজ ইকুয়ালস টু, এখানটাই x1-এর ভ্যালু পুট করে দেবে 75/4, আর এখানটাই x2-র ভ্যালু 25/2, দেখবে 200ই আসবে। অবভিয়াসলি 200ই আসবে, ম্যাক্স জেডের ভ্যালু তো আর চেঞ্জ হবে না, শুধু এক্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অল্টারনেটিভ অপটিমাল সলিউশন। যদি অল্টারনেটিভ অপটিমাল সলিউশন বার করতে দেয় না, যদি দেয় তাহলে এই টেবিলটা করতে হবে। আর শুধু যদি বলে যে, ধরো বললো সলভ দ্য গিভেন এলপি বাই সিমপ্লেক্স মেথড, দিয়ে বললো যে ইফ দেয়ার এক্সিস্ট অল্টারনেটিভ সলিউশন জাস্টিফাই ইউর অ্যান্সার, তাহলে তোমাকে শুধু ইয়েস অল্টারনেটিভ সলিউশন এক্সিস্ট করছে তার কারণটা লিখে ছেড়ে দিতে হবে। জাস্টিফাই করতে বলেছে, তোমাকে বার করতে বলেনি। আর যদি বলে বার করতে, তাহলে এই টেবিলটা আমাকে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেথডের অঙ্ক।